পৃথিবীতে এখনো ফিনিক ফোটা জোছনা আসে, আমরা মাঝে মাঝে হাতড়ে বেড়াই চাঁদের আলো। সেই জায়গায় আমরা একজনকে খুঁজতে চাই আসলে, যখন আমরা শ্রাবণ মাসে টিনের চালে শুনি বৃষ্টির সেতার, শুনি বৃষ্টির শব্দ, এক জাদুকরের কথা আমাদের মনে পড়ে, যিনি তার কলমের কালিতে আমাদেরকে মোহমেঘে আচ্ছন্ন করে রেখেছেন, যাকে আমরা এখনো অনুভব করি আমাদের হৃদয়ের কোণে। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয় দর্শক। আজ 13ই নভেম্বর, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের আজ জন্মদিন, এবং আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে আমরা তাকেই স্মরণ করব, শ্রদ্ধা জানাবো। এবং হুমায়ুন আহমেদ আমাদের হৃদয়ের এমন একটা কোণ জুড়ে আসলে আছেন, তিনি তার কাজ দিয়ে তিনি চলে যাওয়ার পরও সবসময় আমাদের সাথে থাকেন। আমাদেরকে কখনো তিনি এটা অনুভবই করতে দেননি যে তিনি নেই। আমাদের সাথে আজ একজন অতিথি আছেন, যিনি হুমায়ুন আহমেদের সাথে অসংখ্য কাজ করেছেন, যিনি তার খুব কাছের মানুষ, এবং আমাদেরও প্রিয় একজন অভিনেতা আছেন, জয়ন্ত চট্টোপাধ্যায়। স্বাগতম আপনাকে তারকা কথনের আয়োজনে। ধন্যবাদ সুমন্ত। এবং আজকে যে কথাটি বলছিলাম যে বিশেষ একটি দিন, কারণ হুমায়ুন আহমেদ তো আসলে বহুমুখী প্রতিভার অধিকারী, তাকে আমরা এক একজন এক একভাবে অনুভব করি। কেউ কেউ তার নাটক দেখতে পছন্দ করেন, কেউ সিনেমা দেখতে পছন্দ করেন, কেউ গান শুনতে পছন্দ করেন। আপনার কাছে আসলে হুমায়ুন আহমেদ কি, এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। আমার কাছে যদি বলতেই হয়, আমি একটু ভাব বাচ্চে বলবো আর কি। হুমায়ুন আহমেদ কাছে আমার কাছে মনে হচ্ছে তিনি প্রথম কবি। তার ভেতরে কবিত্ব না থাকলে মানুষ এত প্রাঞ্জল গদ্য রচনা করতে পারে না। যে গদ্যের মধ্যে আমি পাই ছন্দ এবং সুর পাই। সহজ কথা সহজে বলা যায় না, রবীন্দ্রনাথ লিখেছিলেন। সহজ কথা কইতে হয় সহজে, সহজ কথা যায় না বলা সহজে। দ্বিতীয় আমার হুমায়ুন আহমেদের পরিচয় যেটা আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হতো, হচ্ছে তিনি একজন অদ্ভুত গল্প বলিয়ে, স্টোরি টেলার। এত চমৎকারভাবে উনি মানুষের মানসিকতার ভেতরের যে দ্বন্দ্বগুলো, সেগুলো খুব প্রাঞ্জলভাবে উনি গল্প বলতে পারতেন, খুবই গল্প বলতে পারতেন। এবং তার প্রত্যেকটা লেখায় এই যে স্টোরি টেলিংটা কিন্তু অসাধারণ, যার জন্য হুমায়ুন আহমেদ এত জনপ্রিয় হয়েছিলেন। এবং বিশেষত নবীন প্রজন্মের কাছে হুমায়ুন আহমেদের তৃতীয় যে জিনিসটা উনি দিয়ে গেছেন, সেটা হচ্ছে দুটি প্রজন্মকে উনি বই পড়তে বাধ্য করেছেন। একদম। এবং বাধ্য করেছেন উনি মানে এক ধরনের হ্যামিলনের বংশীবাদকের মতন। উনি চলে গিয়েছেন বাঁশি বাজাতে বাজাতে, পেছনে দল বেঁধে ছুটেছে সেই ইঁদুরদের মতন তরুণ প্রজন্ম। আমাদের দেশে প্রথম কিন্তু বই পড়তে, তরুণ প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করেছিলেন কিন্তু আমাদের এই কাজী আনোয়ার হোসেন। হ্যাঁ, কাজী আনোয়ার হোসেনের যে সেই সিরিজগুলো যেগুলো একসময় হাতে হাতে ঘুরতো, এই সমস্ত ওই আছে না, দস্যু বন্ধু টন্ধুর সমস্ত কি সব বই, ডিটেকটিভ উপন্যাস। এটা কিন্তু একটা কথা কি, যে যেমন আমার ছেলে 2 টাকা করে বই লাইব্রেরি থেকে ভাড়া নিয়ে আসতো, কাজী আনোয়ার হোসেনের সেবা প্রকাশনীর বই, একদিনে পড়ে শেষ করে দিত, তারপর দিন আবার দাও টাকা, আবার নিয়ে আসতো। তো এই যে উনি কিন্তু মানে ভিত্তিটা তৈরি করে দিয়েছেন, কিন্তু হুমায়ুন আহমেদ এই ভিত্তিটাকে আরও বেশি প্রস্ফুটিত করেছেন এবং দুটি প্রজন্মকে উনি বই পাগল। এখন আপনি দেখেন, এখন কিন্তু বই পড়ার অভ্যাসটা আমাদের কমে গিয়েছে, কিন্তু হুমায়ুন আহমেদ তেমন ভাবেই এখনো প্রাসঙ্গিক। আমরা তার সিনেমা দেখছি, গান শুনছি, এবং তিনি আরো বহু বছর ধরে প্রাসঙ্গিক থাকবেন। সেই তখনকার সিনেমাগুলিতে তিনি আসলে এখনকার বাস্তবতাকেও তুলে ধরেছেন। আপনি তো আসলে অনেক কাজ করেছেন, টেলিফিকশন করেছেন, সিনেমা করেছেন হুমায়ুন আহমেদের সাথে। তিনি পরিচালক হিসেবে কেমন ছিল, কাজগুলোর অভিজ্ঞতাটা? হুমায়ুন আহমেদের পরিচালক হিসেবে কেমন ছিলেন, এটা চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি কেমন ছিলেন এটা আমি বলতে চাই না। তিনি ছিলেন ভালো, নিট। সেই সময় তো যে সময় হুমায়ুন আহমেদ ছবিতে হাত দিয়েছেন, সেই সময় কিন্তু আমাদের যে মেন স্ট্রিম ছবি, তাতে একটা ধস নামে, অশ্লীলতা এসে যায়, নানান রকমের নোংরামি এসে যায়, অনেক কিছু এসে যায়। তার মধ্যেও তিনি কিন্তু আগুনের পরশমণি করেছেন, বেরিয়ে এসছেন ওখান থেকে সেই গল্প বলা, সেই সেলুলয়েডে গল্প বলা। যেমন ওনার সঙ্গে আমার 2টো ছবিতে খুব বেশি ইনভলভ ছিলাম। আমি 3টে ছবি করেছি ওনার সঙ্গে।
একটা হচ্ছে 9 নম্বর বিপদ সংকেত, একটা করেছি ঘেটুপুত্র কমলা, আর একটা হচ্ছে আমার আছে জল। এই 3টে ছবিতে আমি ছিলাম। যেমন আমরা অভিজ্ঞতার কথা বলি, হুমায়ুন আহমেদ কিন্তু তিনি আমার তার সঙ্গে আমার কিছু যা দুজনে আলাপ হতো আর কি। আমরা অনেকে আড্ডা দিতাম, সে আড্ডাতে মধ্যমণি ছিলেন উনি। অনেক গুণী মানুষের কিন্তু ওনার বন্ধু বান্ধব ছিল, যারা প্রতিদিনই সাহিত্যের শিল্পের আড্ডা হতো। আমিও তার মধ্যে ছিলাম একজন। কিন্তু হুমায়ুন আহমেদ তার বাইরেও নুহাশপল্লীতে আমরা দুজনে বসতাম কদম গাছের তলায়, ওখানে লোহার চেয়ারে বসতাম, সন্ধ্যাবেলা বসতাম চা নিয়ে। এবং হুমায়ুন আমি তাকে ভেতর থেকে কিছুটা জেনেছি। যেমন তার কিন্তু খুব প্রিয় উপন্যাসী কে ছিল জানেন? যার উপন্যাস পড়ে উনি উদ্দীপ্ত হয়েছিলেন, লেখার পেয়েছিলেন, প্রেরণা পেয়েছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথা তাকে প্রথম আলোড়িত করে, এটা আমাকে উনি নিজে বলেছিলেন। এছাড়া উনি কবি হিসেবে দুজনকে অনেক জীবনের সঙ্গে জড়িয়েছিল দুজন কবি। একজন হচ্ছে রবীন্দ্রনাথ, আরেকজন হচ্ছে জীবনানন্দ। সেই জন্যে তার প্রচুর উপন্যাসের এবং আমরা কিন্তু সেই রেফারেন্স দেখতে পেয়েছি। উনি সবকিছুরই আসলে একটা ব্যাখ্যা যখন দিতেন, অন্য কিছু তুলে আনতেন। এই জন্য কিন্তু হুমায়ুন আহমেদের বইগুলো আসলে তথ্য নির্ভর। আমরা অনেক নতুন তথ্য জানতে পেরেছি। আমার কাছে একটা মোটামুটি একটা আছে ওনার উপন্যাসের নাম, তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, রবীন্দ্রনাথের গান। দূরে কোথাও, দূরে দূরে মেঘ বলেছে যাবো যাবো, যদিও সন্ধ্যা আসিছে মন্দবন্তরে, এটা রোদন ভরায় বসন্ত, দিনের শেষে চোখে আমার তৃষ্ণা আবু, বাদল দিনের প্রথম কদম ফুল, সবাই গেছে বনে, মাঝে মাঝে তবে দেখা পাই, আগুনের পরশমণি, চলে যায় বসন্তের দিন। এগুলো সব রবীন্দ্রনাথের গানের থেকে নেওয়া হয়েছে। এবং এই যে আমাদের বাংলা সাহিত্যের যে সম্পদ, রবীন্দ্রনাথ বা অন্য কেউ, সেগুলোকে তিনি নবরূপ দিয়েছেন, অন্য একটা মাত্রা দিয়েছেন। যেমন জীবনানন্দের একদম খুবই আনইউজুয়াল কতগুলো লাইন উনি তুলে নিয়েছেন, নামকরণ করেছেন। যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, ওই যে মরিবার হলো তার স্বাদ, দারুচিনি দ্বীপ ওনার ছবির নাম। দারুচিনি দ্বীপ কিন্তু জীবনানন্দের এ করা। তেমনই দেখেছি তারা অন্ধকারে, দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারা অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। সেই জন্যে আমার মনে হয়েছে হুমায়ুন আহমেদের ভেতরে কবিত্বটা খুব বেশি ছিল, এবং যার জন্যে কিন্তু ওনার অনেক ছবি এবং টেলিফিকশন, তার যে গানগুলো সেগুলো অন্তত ভাটি এলাকার গান, ভাটি এলাকার যে ভাটিয়ালি বেসড, এবং ওনার ওপরে খুব প্রভাব ফেলেছিল গানের দিক থেকে, সুরের দিক থেকে। সেটা হচ্ছে রাধারমন, হাসন রাজা এবং আমাদের এই শাহ আব্দুল করিম। এই তিনজনের খুব প্রভাব ছিল সুরের দিক থেকে। লিরিক্সের দিক থেকেও ঠিক ছিল সেরকম আমাদের মীরা দেব বর্মন, ওই যে শচীন দেব বর্মনের স্ত্রী, ওই তো ভাটি অঞ্চলের লোক। তো তা এইটা, এবং সেখানে কিন্তু অনেকে জানেন না, অধিকাংশ গানের কিন্তু গীতিকার কিন্তু হুমায়ুন আহমেদ, চমৎকার গীতিকার তিনি ছিলেন। ঘেটুপুত্র কমলার গানগুলো সুর নিয়েছেন ওইখানকার, ঘেটু গানের সুর নিয়েছেন, কিন্তু লিরিক্সগুলো ওনার। আমি নিজেও তো ওনার গানের সঙ্গে লিভ দিয়েছি। তো সেরকম যেমন ঘেটুপুত্র কমলার একটা বলি, ওনার শেষ ছবি ঘেটুপুত্র কমলা ফিল্ম। আমরা দক্ষিণাহতে আমরা গিয়েছি আড্ডা দিতে, তখন ওই ওনার নিশাদ কেবল হয়েছে, ছোট্ট বাচ্চা। তখন আমরা তো ধূম পাই, আমরা ভেতরে তখন তার বাচ্চাটার দিকেছি, আমরা ভেতরে ধূমপান করতাম না। আমরা গেলাম সিঁড়িতে উঠার যে এটা থাকে, ল্যান্ডিং থাকে, সেখানে কিছু ফুলের টপ ছিল, সেখানে আমার সঙ্গে বললাম বসুন, এখানে বসে ধূমপান করি। তারপরে উনি কিছু অর্থের একটা বান্ডিল বার করলেন, এটা রাখুন। আমি কেন, এত টাকা রেখে দিন, কাজে লাগবে। তারপরে উনি একটা স্ক্রিপ্ট বার করলেন, আর সিনপসিস বার করলেন, বললেন যে এইটা পড়বেন, এটা আমি ছবি করতে চলেছি, সিদ্ধান্ত নিচ্ছি ছবি করব। আমার সঙ্গে শাওনের সঙ্গে প্রথম এটা নিয়ে আলাপ করেছিল, দ্বিতীয় ব্যক্তি আমি বোধহয় ছিলাম যার সঙ্গে
গল্পটা নিয়ে আলাপ করেছিলেন, ঘেটুপুত্র কমলা। এই ঘেটু গানটা কিন্তু এখানে ঘেটু বলে, ঘাটু বলে, এই ময়মনসিংহ অঞ্চলে ঘাটু বলে, কিশোরগঞ্জ ওদিকে বলে ঘেটু। এবং এই একই জিনিস কিন্তু পশ্চিমবঙ্গে বলে লেটো। যেমন কাজী নজরুল ইসলামও কিন্তু লেটোর দলে যোগ দিয়েছে। ওই লেটো কিন্তু একই জিনিস, একই জিনিস। আমি বললাম যে সর্বনাশ, আপনি এটা কি করবেন, এটা তো আটকে দেবে। আমাদের দেশের যা সাধারণ লোকের যে সমস্ত যে এক ধরনের ধর্মানুভূতিতে লাগবে, হ্যান ত্যান তুলে তারা আটকে দেবে, তাহলে দেবে না। কেন? বলে আমি হুমায়ুন আহমেদের জন্য। না, এটা আটকে দেবে, সেন্সারে আটকাবি বলে একটা কথা বলি জয়ন্ত, শুনুন। সেটা হচ্ছে কি, আপনি যদি গল্প বলতে পারেন, গল্প বলার কায়দাটা যদি আপনি জানতে মানে আয়ত্ত করতে পারেন, তাহলে অনেক গোপন কথা যে প্রকাশ্যে বলা যায় না সেটাও বলা যায়। একদম। সেটা গল্প বলার ভঙ্গির উপরে নির্ভর করে, আপনি কিভাবে আপনি পরিবেশন করছেন তার উপরে কিন্তু আপনি অনেক গুরুপাক জিনিসও আপনি খাওয়াতে পারেন। তারপরে তো সব ঘটনা আপনারা জানেন যে এটা নিয়ে অনেক উঠেছিল, অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু মনে হচ্ছেন যে না, আমি এমনভাবে বলবো যে আমি ঠিক কেটে বেরিয়ে যাবো, আমাকে ধরতে পারবে না। সেই জন্য ওখানে কতগুলো দৃশ্য আছে যেগুলো শব্দের উপরে উনি চালিয়ে দিয়েছেন। আমি তো ছিলাম 1 মাস 5 দিন আমরা শুটিং করেছিলাম। যেখানে গিয়েছিলাম যে মাধবদ্বীপে, সেখানে কিন্তু আমরা 1 মাস করেছি ওখানে, এখানে করেছি 1 সপ্তাহ। এবং ঘেটুপুত্র কমলে আপনি যে গানটিতে লিপসিং করেছেন সেই গানটি কোনটি? সোয়া উড়িল রে উড়িল রে, প্রথম যে গানটা, একদম। আমি ওইটাতে তো নেচেওছি। আমরা দর্শকদের সাথে নিয়ে একটু দেখে আসতে চাই গানটি। প্রিয় দর্শক, চলুন আমরা দেখলাম ভীষণ সুন্দর এই গানটি। এবং এই গানটি কিন্তু আসলে নৌকার উপরে যখন আমরা যাচ্ছি, তারপর একটা নাচ ছিল আমাদের। হ্যাঁ, নাচটাও আমি তো দেখেছি, অনেকেই হয়তো দেখেছে। এবং এই গানটি কিন্তু সেই সিনেমাটার মধ্যে অন্যরকম একটা আবেদন আসলে তৈরি করেছিল। জীবেরও জীবন, সোয়া উড়িল রে, এটা কিন্তু একটা অদ্ভুত, এটা কিন্তু মানে কি বলবো যে এটা আসলে আপনারা নাচছেন কিন্তু মানুষের চোখে পানি আসছে। গানটি আসলে এমন ছিল, অনুভূতিটা এমন ছিল। গানটা কিন্তু মূলত একটা জীবন চক্র। সোয়া উড়িল রে মানে তো শুঁয়াপোকা দেখেছেন? শুঁয়াপোকা ওই কিন্তু প্রজাপতি হয়ে যায়। তার মানে একটা সুকীট মুখকীট, তারপরে পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে যাচ্ছে সে। এটা আমার মতে এটা কিন্তু জীবন চক্র। সে কিন্তু পরে প্রজাপতি হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে ব্যাপার। এটাতে আমি এর আগে একটা ছবি করেছিলাম আমরা, সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের ছবি। সেটা হচ্ছে 9 নম্বর বিপদ সংকেত। হ্যাঁ, এটা একটা কমেডি ধরনের একটা ছবি, কিন্তু চমৎকার ছবিটা হয়েছিল, খুব এন্টারটেইনিং ছবি। এইটাতে আমি একটা কমেডি ক্যারেক্টার করেছিলাম। তো এরপরে কোন একটা পত্রিকায়, এই ছবিটা বেরোনোর পর কোন একটি পত্রিকায় লিখেছিল যে জয়ন্ত চট্টোপাধ্যায় তো সিরিয়াস অভিনয় করেন, তাকে দিয়ে হুমায়ুন আহমেদ এটা কি করলেন, এটা তো তাকে দিয়ে তো এরকম। আমাদের দেশের লোক কিন্তু কমেডি বোঝে না। কমেডি মনে কিন্তু বোঝে হচ্ছে অশ্লীলতা, সেটা অশ্লীলতার দিকে চলে যায়, ভালগারিজম। তখন আমি বললাম যে আপনি একটা রিজয়েন্ডার দিন, একটা প্রতিবাদ করবেন না? না, আমি প্রতিবাদ করবো কেন? আপনাকে প্রশংসা করেছে তো, আমাকে তো প্রশংসা করে। আমি কেন? বলে যে আপনি যে শুধু সিরিয়াস চরিত্র করেন এমন না, আপনার যে কমেডি করার ক্ষমতা আছে সেটা আমি তো প্রমাণ করে দিয়েছি। আমি বললাম যে একটা রিজয়েন্ডার দেবেন না? এই নিয়ে তো কথা হচ্ছে যে আপনি আমাকে দিয়ে কি করলেন। বললেন দেখুন জয়ন্ত, আমি ওদের উত্তর দেবো এর পরের ছবিতে। তখন যখন আমার ঘেটুপুত্র কমাতে গেলাম, আমি আপনাকে না চাবো, আমি আপনাকে না চাবো, আপনি নাচতেও পারেন এটাও আমি প্রমাণ করে দেবো। আপনি শুধু কমেডি করেন না, আপনি নাচতেও পারেন, প্রমাণ করে দিয়েছেন। তিনি একদম আসলে প্রত্যেকটা শিল্পীর ভেতরকার সত্তাটাকে বের করে এনেছেন। না, হচ্ছে কি, আমার যে অভিজ্ঞতা, যেটা হুমায়ুন আহমেদের টেলিফিকশন বলুন আর চলচ্চিত্র বলুন, ওনার সব থেকে শক্ত জায়গা কোথায় পড়ে জানেন তো? সংলাপকে কিন্তু গল্পকে নিয়ে যায়, ওনার সংলাপগুলোকে গল্পকে নিয়ে যায়। এবং ওনার সংলাপকে আমি চেষ্টা করেছি একটা শব্দ বাদ দিতেও পারিনি, একটা শব্দ যুক্ত করতেও পারিনি।
উনি চমৎকার সংলাপ, এই সংলাপই কিন্তু ওনার ছবির মূল শক্তিটা আমি মনে করি। এবং হিমুরূপার যে কনসেপ্টটা আমরা হুমায়ুন আহমেদের কাছ থেকে পেয়েছি, চ্যানেলাই কিন্তু হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে অনেকবার উদযাপন করেছে হিমু মেলা। এখনো কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাই, এই যে আমরা আজকেই আসলে দেখতে পাবো অনেকেই হলুদ পাঞ্জাবি এবং এই নিয়ে তো একটা ক্রেজ তৈরি হয়েছিল, তরুণদের মধ্যে একটা ক্রেজ তৈরি হয়েছিল। অনেকে পকেট ছাড়া পাঞ্জাবি বানাতো, হলুদ পাঞ্জাবি বানাতো, জুতো ছাড়া চলতো। এবং আমরা দেখেছি নুহাসপল্লিতে শত শত ছেলে চলে গেছে হিমু সেজে। আমরা হিমু মেলার যে কথাটি বলছিলাম, যে চ্যানেলাই বছরের পর বছর হিমু মেলা উদযাপন করেছে, সেই হিমু মেলার কিছু অংশ আমরা দর্শকদের সাথে নিয়ে দেখে আসতে চাই। প্রিয় দর্শক, চলুন দেখি। সব ভালোবাসা আকাশে উড়িয়ে দেবার জন্য শুভ জন্মদিন বলে। শুভ জন্মদিন বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। সকলের তুমি কাছের মানুষ, নেই ছোট বড় ভেদ। বাংলা ভাষা হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। চিত্রশিল্পীও ছিলেন হুমায়ুন আহমেদ। তার জন্মদিনে বসে খুদে আঁকিয়েদের মিলন মেলা। প্রাঙ্গণ জুড়ে হিমুদের পদচারণা আর মূল মঞ্চের আয়োজনে হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের গান। আমরা দেখলাম আসলে হিমু মেলার অংশ, এবং যেটি বলছিলাম আসলে এখনো কিন্তু আমরা 13 নভেম্বর বাইরে গেলে বা বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় আমরা হিমু রূপারূপী মানুষ দেখতে পাই, বা আমরাই মাঝে মাঝে হিমু রূপা হয়ে যাই। এবং এখনো কিন্তু আমরা অনেক মেয়েদের মধ্যে যখন আমরা যখন একটু ফেসবুকে দেখি বা কোথাও দেখি, যখন কেউ লেখালেখি করে, দেখি যে অনেকে রূপা সেজে ভিডিও বানাচ্ছে, অনেকে হিমুর মতো আচার আচরণ করছে। এই জন্য আমি আসলে প্রাসঙ্গিকতার কথাটা বলছিলাম। আরেকটি প্রাসঙ্গিকতা, ওই যে বললাম না, ওনার নেশা, হ্যামিলনের বংশীবাদক, উনি বাঁশি বাজাতে যাচ্ছেন, পেছনে হাজার হাজার আমরা ছুটছি আসলে। এবং যখন আমরা একটু রহস্যময় চরিত্রের কথা ভাবি, তখন কিন্তু আমাদের সবার আগে মিসির আলীর কথা মাথায় চলে আসে। মিসির আলীর একটা উপরে একটা ছায়া আছে, আমি যতদূর জানি। যেমন এলকুল পুয়ারো, আগাথা ক্রিস্টির যিনি বয়স্ক মানুষ, কিন্তু তিনি কিন্তু একটা লাঠি নিয়ে, একটা ওভারকোট পরে, টুপি পরে হাঁটেন শীতের মধ্যে। তিনি কিন্তু কখনো কোনো অস্ত্র হাতে নেননি, কিন্তু তিনি দুষ্কৃতকারীদের ধরে ফেলছেন, অপরাধীদের ধরে ফেলছেন বুদ্ধি দিয়ে যে একটা অস্ত্রবাহী একটা মানুষকে কুপকাত করা যায়, সেটা কিন্তু আগাথা ক্রিস্টির কাছ থেকে আমরা প্রথমে জেনেছিলাম। দ্বিতীয় জানলাম মিসির আলী। আমি মিসির আলী করেছি, কিন্তু মিসির আলী বুদ্ধি দিয়ে জট খুলতেন, একা থাকেন, অদ্ভুত একটা মানুষ। আপনার তখন কেমন লেগেছে মিসির আলী করার সময় এরকম একটা চরিত্র? আপনার নিজেকে কি একটু ডিটেকটিভ মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে যে আমি একজন আবিষ্কারক, আমি খুঁজছি, সেইটাই আমার ডিটেকটিভ চরিত্র। বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে আমি জট খুলছি। আমি ছিলাম, মাহফুজ ছিল, আর আরেকটি মেয়ে ছিল, ওই যে মেয়েটি করতো, বেশি অভিনয় করেনি, খুব নাম করা মডেল হয়েছিল। মেয়েটির নামটা খুব মিষ্টি, মোনালিসা না কি, মোনালিসা ও ছিল মনে হয় যদ্দূর। তো এইটাতে আমি মিসির আলী করেছিলাম। মিসির আলী দুজন করেছিলেন, একটা করেছিলেন হচ্ছে হায়াত ভাই, হায়াত আবুল হায়াত, আরেকটা করেছিলাম আমি। তা হুমায়ুন আহমেদ আমারটা পছন্দ করেছিলেন, এটা ভালো কথা। আপনাকে আমরা মিসির আলী চরিত্র খুঁজে পেয়েছি, এবং বিভিন্ন চরিত্রে যখন আপনাকে খুঁজে পাই হুমায়ুন আহমেদের চরিত্রে, অন্যান্য সিনেমা, নাটক বা অন্য কিছুর থেকে কিন্তু হুমায়ুন আহমেদের বানানো যেসব চরিত্র, সেগুলোতে অভিনয় করা আলাদা, একদম অভিনয়ের মধ্যে আসলে ঢুকে যেতে হয়। তখন আপনার আসলে কেমন লাগতো? আমার খুব প্রিয় চরিত্র হুমায়ুন আহমেদের গুণিনের গুণিন, আর বন বাতাসি বলে একটা ছবি করেছিল, টেলিফিল্ম করেছিলাম, বন বাতাসি। অসাধারণ চরিত্রটি, বন বাতাসি আছে, এতে ইউটিউবে সার্চ দিলে পাবেন। অসাধারণ একটা ছবি। এবং ওনার যে আসলে নামকরণে প্রতিটা ভিন্নতা, বন বাতাসি বা প্রত্যেকটা নাম এত সুন্দর। আরেকটি জিনিস,
ওনার প্রত্যেকটি টেলিফিকশনে বা উপন্যাসে বাড়িতে প্রকৃতি থাকবেই, প্রকৃতি, যেমন প্রকৃতি এবং প্রাণী, মানে মানুষ ছাড়া অন্য প্রাণী থাকবেই। এতে থাকবে বিভিন্ন পাখি থাকে, যেমন পঙ্খিরাজ বলে ওনার একটা টেলিফিল্ম ছিল, ওই পাখির সঙ্গে, সে পাখির সঙ্গে কথা বলে আর কি, এটা আছে। এছাড়া প্রকৃতির সঙ্গে ওনার একটা সম্পর্ক প্রত্যেকটাতেই ছিল। আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন আমরা করলাম ৯ নম্বর বিপদ সংকেতটা করলাম, এটা টোটালটা কমেডি। এটা অনেকেই ছিলেন, আমাদের রহমত আলী ছিলেন, আমি ছিলাম, দিতি ছিলেন, দিতি বলে অভিনেত্রী আছেন না, দিতি, হ্যাঁ হ্যাঁ, উনি ছিলেন, আরও অনেকে ছিলেন, ছিল আমাদের তানিয়া, অনেকেই ছিল। যাই হোক, এজাজার ছিল, এজাজার ফারুক ছিল, ওটা ওনার নিজস্ব ইউনিটের ওরা, অনেকেই ছিল। তার সেখানে মুনমুন ছিল, নৃত্যশিল্পী মুনমুন আমার সঙ্গে এতেও ছিল, গেটপুত্র কমলাতেও ছিল, খুব ভালো অভিনয় করেছিল। তো ওখানে ওই একটা বৃষ্টির দৃশ্য আছে, বৃষ্টির দৃশ্য হচ্ছে, তানিয়া আসে বাইরের থেকে, একটা স্ট্রেঞ্জার মেয়ে, সে এসে গান গায়, বৃষ্টির মধ্যে গান গায়, আজ ওই ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে, হ্যাঁ, এই গানটা গায়, নেচে গায়, বৃষ্টিতে ভিজে ভিজে গায়। ও আসলো একটা ঝড়ের মতো আসলো বাইরের থেকে একটা মেয়ে এসে। এই রহমত আলী যে এটা করছিলেন, তিনি কিন্তু অত্যন্ত কনজারভেটিভ, অত্যন্ত সাহসী, মানে মেজাজি, তার ছেলে মেয়ে কেউ তার কাছে ভিড়তে পারে না, তিনি তার নিজের জগৎ নিয়ে আছেন, সেই জগতের মধ্যেই থাকেন। এসে এই ভেঙে দিল, তার যে ব্যারিকেডটা ভেঙে দিল। তা আমি শুটিংয়ের শেষে আমরা বসি সুন্দর আড্ডা দেওয়ার জন্য বসি, চাটা খাই, ধূমপান করি, আড্ডা দিই, এটা আমাদের একটা ছিল কোর্স, প্রতিদিনের কোর্স। সব শেষে আমরা বসবো এবং আড্ডা দেবো, কেউ সবাই না। আমি এখন আমি একা পেয়ে হুমায়ুন, আপনি এটা আপনার কি ছায়া পাচ্ছি, যে কিসের ছায়া পাচ্ছেন? খুব শার্প তো, প্রচণ্ড মেধাবী মানুষ, তীক্ষ্ণ মেধাবী মানুষ। বলছি কি, আপনি কি সন্দেহ করছেন? আমি যে একটা ছায়া পাচ্ছি, যে কিসের? রক্তকরবীতে ওই যে মেয়েটি এসে, সে তো সব কিছু তছনছ করে দিল, রাজাকে তো তার গুহার থেকে বের করে নিয়ে আসলো, তার ঘর থেকে। নন্দিনী আনন্দ, যেখানে তানিয়া তো নন্দিনী। বলছে আপনি খুব দুষ্ট মানুষ, আপনি খুবই দুষ্ট মানুষ, এইভাবে বললেন, আর কিছু বললেন না, আপনি খুব দুষ্ট মানুষ। সম্পর্কটা আসলে কি ভীষণ মজার ছিল, আমাদের সঙ্গে সম্পর্কটা ভীষণ মজার ছিল। এই সম্পর্কটা এটা কি জানেন, আমি তো অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছি, তারেক মাসুদের সঙ্গে কাজ করেছি, সব কাজগুলোতেই ছিলাম। তা পরিচালকের সঙ্গে যদি শিল্পীর বা অন্যান্য ক্রুদের যদি সহজ সম্পর্ক না হয়, তা ভেতরের একটা সম্পর্ক থাকে, বাইরে হয়তো খুব রূঢ়, কিন্তু ভেতরে একটা টান থাকে। কারণ অনেকগুলো পুতুল, তো এই পুতুল খেলা করেন, তো পরিচালক এখানে পুতুল খেলা করেন, কোন জায়গা থেকে পুতুলকে কোন জায়গায় বসাবেন, কার সঙ্গে কার সম্পর্ক করবেন, কার সঙ্গে সেটা বিচ্ছেদ করবেন, কিন্তু তার খেলা একদম। তার মানে এই পুতুলগুলোকে পরিচালকের কি পুতুল খেলবে যে মেয়েটি, সেই তার প্রতি মায়া নেই, মায়া আছে তো, বলছে এই চুপ করে বসে কেনে, বকছে, কিন্তু আসলে কিন্তু সে যদি ওই পুতুলটা যদি কেউ নিয়ে নেয়, সে কাঁদবে, কেমন পুতুল কই। ব্যাপারটা এইখানে, সম্পর্কটা খুব ফল্গু নদীর মতো, খুব ভেতরে চলে। হুমায়ুনের সঙ্গে আমাদের সম্পর্কটা তাই ছিল, আমার তো ছিলই, আরও অনেকের ছিল। আমি যখন বললাম যে এটা কিন্তু রক্তকরবীর, আমি গন্ধ পাচ্ছি, ছায়া পাচ্ছি, যে আপনি খুব দুষ্ট মানুষ, আপনি খুবই দুষ্ট মানুষ। আমাদের আসলে এইসব গল্প শুনে খুবই ভালো লাগলো। আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, আমি শেষ পর্যায়ে, আমি হুমায়ুন আহমেদ মারা গেলে, আমি হুমায়ুন আহমেদ এবং তারেক মাসুদ মারা যাওয়াটা আমার জীবনের একটা বড় ক্ষতির কারণ হচ্ছে। আমি বেঁচে আছি, তারা চলে গেছে, এবং আমিও মারা যাওয়ার পর
আপনি আমাদেরকে একটি কবিতা শোনাতে চাচ্ছেন? আমি কবিতা আমার লেখা, আমার তিনটে লেখা আমরা দর্শকদের কাছে বিদায় নিয়ে কবিতাটি শুনতে শুনতে বিদায় নেব। তিনটে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি কক্সবাজারে আমি সেখানে বসে এটা কবিতাটা লিখে পাঠিয়ে দিয়েছিলাম। আমি কবিতাটা লিখতে, হুমায়ুন আহমেদের নাম কোথাও নেই, কিন্তু প্রত্যেকটা পরতে পরতে হুমায়ুন আছেন বেঁচে। আমরা দর্শকদের কাছে বিদায় নিচ্ছি এবং কবিতাটি শুনতে শুনতে আমরা স্ক্রিন থেকে আজকে বিদায় নেব। প্রিয় দর্শক, আজ চ্যানেল আইয়ের পর্দায় জুড়ে নানা আয়োজনে থাকবে হুমায়ুন আহমেদের স্মরণ কথা, থাকবেন হুমায়ুন আহমেদ, এবং আমরা তার জন্মদিনে তাকে এভাবেই স্মরণ করতে চাই, তার কাজ দিয়ে, তার সৃষ্টি দিয়ে, এবং তার প্রতি আমাদের ভালোবাসা তো সবসময় আছে এবং চিরকাল থাকবে, কারণ তিনি এখনও প্রাসঙ্গিক থাকবেন আরও বহু বছর ধরে। হুমায়ুন আহমেদকে আমরা যেভাবে অনুভব করি, যেভাবে ভালোবাসি, সেভাবেই তিনি আসলে বেঁচে থাকবেন। আমরা আজকের তারকা কথনের আয়োজনে জয়ন্ত চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি কবিতা শুনতে শুনতে বিদায় নেব। এই কবিতাটি আমার লেখা। কে কে যায় জলপাই বিথি মহুয়া মঞ্জরি আর মাধবী কুঞ্জ পেরিয়ে শালবনের গভীর অন্দরে? কে কথা বলে বৃক্ষদের সাথে? কি কথা বৃক্ষের সাথে? শ্রাবণের প্রবল প্রপাত থামাতে পারে না তাকে। চশমার কাঁচ ভেদ করে চলে যায় তার তীক্ষ্ণ অন্তর্ভেদী চোখ। খুঁজে ফেরে জন্ম আর জীবনের যাবতীয় জটিল জিজ্ঞাসা। রাত্রে চাঁদ ওঠে, জ্যোৎস্নার নীল জলে ভেসে যায় যখন মুক্ত চরাচর, সপ্তপর্ণে খেলা করে দুষ্টু আলো ছায়া। কে যায় একা একা স্বপ্নমগ্ন চন্দ্রভুক কবি? দিঘি লীলাবতী পেরিয়ে নারিকেল দ্বীপে কে বসে আছে হিমুর মতো নগ্ন পায়ে? কে গেঁথে চলে মির্জা, মিসির, মজিদ আর কুসুমের মতো বিচিত্র গন্ধভরা জীবনের ছোট ছোট ফুল? কে বসে আছে মুগ্ধ জনতার মাঝে সম্রাটের মতো নিজেরই বানানো এক শিল্প সিংহাসনে? কে ওই অশ্রুভরা চোখ, কে ওই বিস্ময় বালক খেলা করে মানুষের মন নিয়ে, প্রেম ও অপ্রেম নিয়ে? কে গান গায় মন্দ্রস্বরে, কে তার ইশিকার তড়িৎ ছোঁয়ায় মুহূর্তে রাঙিয়ে দেয় পশ্চিম আকাশ? কে তার জাদুদণ্ড দিয়ে চকিতে উধাও করে রঙিন ফানুষ আর নিমেষেই এনে দেয় কন্যা রূপবতী? তিনি কিন্তু ছবিও এঁকেছেন, জাদু, তিনি একজন স্বীকৃত জাদুকর। সে অন্তর্হিত, তবু আজও জ্যোৎস্নামাখা রাতে আর বৃষ্টিমুখর ভোরে ওই তো সেই অলৌকিক জাদুকর পিরুজালির গভীর অরণ্যে রহস্যের চাদর গায়ে একা হেঁটে যায়।